নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। অবৈধভাবে বালি তুলতে গিয়ে ট্রাক্টর চাপা পড়ে মৃত্যু এক, দুবরাজপুরে। পাচারের আগেই অবৈধ বালি পাচার রুখল খয়রাশোল থানার পুলিশ। বোমা বিস্ফোরণে উড়ল মাটির বাড়ির টিনের চাল শিউরির পুকুরদি গ্রামে। অবৈধ বালি আটক ও গ্রেপ্তার ৩ শিউরিতে। বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ দুবরাজপুর ব্লকের গোহালিয়ারাতে। পাচারের আগেই অবৈধ বালি আটক ও গ্রেপ্তার ৪ জন মুরারোয়ে। গাঁজা সহ হাতে নাতে ২ ব্যক্তি গ্রেপ্তার রামপুরহাটে। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিবাদ দিবস পালন কর্মসূচি। কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগ সিউড়িতে। অনুব্রত মণ্ডলের সাংবাদিক বৈঠক সিউড়িতে। দুবরাজপুরের অজয় নদ থেকে অবৈধভাবে বালি তুলতে গিয়ে ট্রাক্টর চাপা পড়ে মৃত্যু হলো একজনের। দুবরাজপুরের লোবা গ্রাম পঞ্চায়েত এলাকার লোবা বাবুপুর অজয় নদের ঘাটে অবৈধভাবে বালি তুলতে গিয়ে ট্রাক্টর চাপা পড়ে মৃত এক কর্মী। মৃতের নাম জয়ন্ত বাগতি, বয়স ২৫ বছর। জানা গেছে শুক্রবার ১৬ মে ভোরে দুবরাজপুরের লোবা এলাকায় অজয় নদ থেকে অবৈধভাবে বালি তুলতে গিয়েছিল। ওই ট্রাক্টরের যে চালক সে তার কর্মী জয়ন্তকে ট্রাক্টরটি চালাতে দেয়, আর তখনই ঘটে এই বিপত্তি। অজয় নদের খালে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং চাপা পড়ে যায় জয়ন্ত বাগতি। তৎক্ষণাৎ তাকে তোলার চেষ্টা করা হলেও তাতে ব্যর্থ হন প্রত্যেকেই। বেশ কিছুক্ষণ পর ট্রাক্টরটিকে সরিয়ে তাকে উদ্ধার করে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক জয়ন্তকে মৃত বলে ঘোষণা করেন। এদিন মৃতের কাকা জীবন বাগতি জানান, কি করতে এমনি গাড়িতে লেবার খাটতো, নদী ভোর বেলা ডেকেছে, বালি আনতে গেছে, লোবা ঘাটে বালি লোড করতে গেছে। এবার গাড়ি এবারে হয়তো গাড়িটা ড্রাইভার ওকে ছেড়েছে, বলছে হয়তো ঘুরো, কিন্তু ও তো আর ড্রাইভার নয়, তো ওকে গাড়ি দেওয়ার কী দরকার ছিল আমরা বলছি সেটা। যে ড্রাইভার হলো তার হাতে যদি গাড়িটি ছেড়ে দেওয়া হয় তাহলে কিছু হইতেই পারে, দুর্ঘটনা চাইবে কেন। আর যার গাড়ি সে তার এখনো কোনো খোঁজ নেই। নদী দিয়ে পাল্টেছে কি করে হইবে আমরা তো চোখে দেখিনি, আমরা ফোনে শুনলাম যে গাড়ি পাল্টি হয়ে। কি শুনলেন আপনারা? আর শোনো ঘর ছেলে যারা কাজ করে তারা হয়তো ছেলে মারফত ফোন এসছে, গাড়ি পাল্টি হয়ে গেছে, আমরা সেখানে পৌঁছতে পাই নাই। কি নাম যে মারা গেছে? জয়ন্ত বাগদি। কত বয়স হবে? মোটামুটি ২৩-২৪। আপনার নাম? জীবন বাগদি। কি হন আপনি? কাকা। অন্যদিকে মৃতের ভাই রাহুল বাগতি বলেন, ও পেছনে ছিলাম, ড্রাইভারটা লেবারটা গাড়ি দিনছে, আগে ছিল একটা খাল ছিল, খালে গাড়ি জার পিন করে গাবাতে পড়ে পাল্টে হয়ে গেছে, আর তখন লাফাতে গেছে, ঢাকুন পড়ে গেছে গাড়িতে। সেই সময় গাড়িটা চালাচ্ছিল? হ্যাঁ, তোমার লেবারটা চালাইছিল, ড্রাইভার নেমে গিয়েছিল, একটু খাল ছিল, খালে জার পিন করে গাবাতে পড়ে গেছিল গাড়িটা। নদীতে ঘটেছে ঘটনা? হ্যাঁ, নদীতে ঘটেছে ঘটনাটা। কোনখানে আনতে গেছিল বালি? হ্যাঁ, কোনখানে বালি আনতে গেছিল? লোবা ঘাটে। কি দেখলে তারপরে? হ্যাঁ, কি দেখলে? মানে দেখলাম তুলবার চেষ্টা করলাম, হলো না, খানিক্ষণ বেঁচে ছিল, তারপর সঙ্গে সঙ্গে খানিক্ষণ পর দিয়েছে মারা গেল। কি নাম যে মারা গেছে? জয়ন্ত বাগদি। আপনার নামটা? রাহুল বাগদি। কেমন? আমার তো দাদা হয়। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়।
এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। খয়রাশোল থানার পুলিশ গভীর রাতে রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কের পাইগোড়া মোড়ের কাছে একটি অবৈধ কয়লা বোঝাই বড় ট্রাক আটক করে গ্রেপ্তার করা হয়েছে এক পাচারকারীকে। তাকে আজ শুক্রবার 16 মে দুবরাজপুর আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গেছে ওই ট্রাকটিতে প্রায় 20 টন অবৈধ কয়লা ত্রিপল ঢাকা দিয়ে পাচার করা হচ্ছিল। পুলিশ এও জানিয়েছে যে অবৈধ কয়লা বোঝাই ট্রাকটি পশ্চিম বর্ধমান থেকে বীরভূম হয়ে ঝাড়খণ্ড যাচ্ছিল। এই পাচার চক্রের সঙ্গে কারা কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখছে খয়রাশোল থানার পুলিশ। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর। ফিরে এলাম বিরতির পর। সাঁইথিয়ার পর এবার সিউড়ির কুকুরডি গ্রামে একটি পরিত্যক্ত বাড়িতে থাকা বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে উঠল মাটির বাড়ি টিনের ছাউনি। যদিও এই ঘটনায় আহত হয়নি কেউ। স্থানীয় সূত্রে জানা যায় গত বুধবার 14 মে রাত্রে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনা ঘটে মুর্তজা নামে এক ব্যক্তির বাড়িতে। যদিও বাড়িতে দিন রাতে কেউ ছিলেন না, সে কারণে কেউ আহত হয়নি। ঘটনাস্থলে এসে উপস্থিত হন সিউড়ি থানার পুলিশ। তবে কী কারণে বিস্ফোরণ তা তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ। যদিও বাড়ির মালিক অন্য কোথাও লুকিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে, তবে তার খোঁজ পাওয়া যায়নি। এদিন স্থানীয় বাসিন্দা বাবু সাহা জানান, কি কারণে বলতে গেলে ধরেন আমরা তো ওই রাত্রে শুনছি যে এরকম ব্যাপার ঘটনা ঘটলো, হঠাৎ করে মাল ফুটে বাড়িটা ধরলো, এরকম অবস্থা হয়েছে, এইটুকুই আমরা জানি। ওটা বলতে পারবো না ঠিক। আজকে মারামারি কেউ আগে ঝামেলা মারামারি হয়েছে, তখনকার হয়তো মাল রাখা ছিল না কি হয়েছিল সেটা ঠিক আর বলতে পারছি না। তো নতুন করে কোনো ঝামেলা সৃষ্টি হয়নি। গ্রামে কোনো দ্বন্দ্ব লেগেছে কি? আতঙ্কের মধ্যে আছে, আতঙ্ক তো ঘটনা ঘটতো। হ্যাঁ, ঘটনা ঘটতো, বিশাল ঘটনা ঘটতো। পুলিশকে কি বলছেন, মানে কি চাইছেন যে আরো কি আছে কিনা তদন্ত? হ্যাঁ স্যার, তদন্ত করছে, পুলিশ তদন্ত করবে, পুলিশ তদন্ত করছে। কিন্তু এই বাড়ি বহুদিন ধরে পড়ে আছে, এই বাড়িতে কেউ বাস করে না। হয়তো কেউ, আমার নাম বাবুসা, ফুটে গেছে কোনো রকম, কিন্তু এই বাড়িতে কেউ বাস করে। অন্যদিকে স্থানীয় বাসিন্দা রাজু মণ্ডল বলেন, ওই রাত্রি 12:30 নাগাদ তখন ওই সব বাড়িতে ঘুমিয়ে গেছে। ঘুমানোর পর এবার হয়তো বললাম ওই বিগত 5-6 বছর আগে একটা মারামারি ছিল, ওই থেকে গেছে একটা, এই বাড়ি হয়তো মাটি ইটের দেয়াল ছেড়ে পড়েছে, সেখান থেকে হয়তো ফেটে গেছে। কিন্তু কয়েক বছর আগে যে মারামারি হয়েছিল এখানে বোমা মুখি ছিল, এইখানে ছিল না, হয়তো কেউ এনে লুকিয়ে রেখে দিয়েছে, কেউ জানতে না এখানে বাড়িটা। ওটা তখন একটা গ্রামের সৃষ্টি, গ্রামে দুই দ্বন্দ্ব ছিল, তখন হয়েছিল 3-4 বছর আগে। হ্যাঁ, এইসব নিয়ে আর কি তখন হয়েছিল। এখন নতুন করে শান্তি কমিটি হওয়ার পর থেকে কোনো রকম বোমাবাজি, কোনো রকম ঝামেলা সৃষ্টি, কোনো রকম দলবাজি এখানে হয় না। এরকম হ্যাঁ, বোমা বিস্ফোরণ তো হয়েছে, সেটা তো মানতেই হবে। কতটা আতঙ্কিত তো একটু আছেই মানুষের। মানুষ ওটাই মানে রাতে তো জানতে পারেন, সকালে সব জানতে পারলো, এটাই আতঙ্কিত যে ছিল কারোর কোনো ক্ষতি হলো কিনা, কোনো বাচ্চা ছেলের ক্ষতি হলো না কিনা। ক্ষতি কারোরই কিছু হয়নি, হ্যাঁ এতটুকুই।
বাড়িটা ওই যে এই ক্ষতি এটাই। হ্যাঁ, চুরমার হয়েছে একটু। আতঙ্কিত তো থাকবে। শব্দ বিস্ফোট শব্দ ছিল একসঙ্গে, কয়েকটাই ছিল, হয়তো মাটির চাপা মাপা পড়েছে সেইভাবে ফুটেছে। কিন্তু এটা কোনো রাজনীতি নয়, কোনো নতুন ভাব মারামারি নয়। এবার হ্যাঁ, বালিঘাটের মারামারি নিয়েই আগে এরকম এটা হয়েছিল। এবার বাই চান্স কেউ রেখে দিয়েছে সেইভাবে। বাড়িটা শেখ মর্তুজা। সে এই জন্য ওর বাড়ির দুজনকে হয়তো তুলে নিয়ে গেছে পুলিশ এখন। না, এখানে থাকতো না, অন্য বাড়ি, ওই মাঠের ধারে বাড়ি করেছে, ওখানেই থাকে। হ্যাঁ, এটা পরিত্যক্ত বাড়ি, এই বাড়িতে কেউ থাকে না। বাড়ির মধ্যেই হয়েছে। আমার নাম রাজু মন্ডল। অপরদিকে বোমা বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে তৃণমূলের জেলা সহ সভাপতি মলয় মুখার্জি জানান, প্রথম কথা হচ্ছে অত্যন্ত গরমের সময় এবং বিভিন্ন জায়গায় আমরা দেখছি লাগাতারভাবে বেশ কয়েকটা জায়গায় বিস্ফোরণও হয়েছে এবং মজুদ বোমা উদ্ধারও হয়েছে। পুলিশ প্রশাসন অত্যন্ত সক্রিয় আছে, কিন্তু এই সময়টাতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দুষ্কৃতকারীরা বিভিন্ন জায়গায় বোমা জড়ো করছে এবং মূলত একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার তারা চেষ্টা অনবরত করে চলেছে। বিশেষ করে বিজেপির নেতৃত্বে ঝাড়খণ্ড থেকে একদল দুষ্কৃতকারী তারা এই কাজটা অনবরত করে চলেছে। প্রশাসন এই ব্যাপারে সক্রিয় আছে। আমরা প্রশাসনকে বলবো, যে দলেরই হোক না কেন, তাদের হাতে যে রঙেরই পতাকা থাক না কেন, কোনো দুষ্কৃতকারী দল এই ধরনের ঘটনা ঘটায় বা বোমা মজুত করে যাতে মানুষের প্রাণ এবং সম্পত্তি নষ্ট করার সম্ভাবনা থাকে, সেখানে পুলিশ কড়া হাতে ব্যবস্থা নেবে এবং ইতিমধ্যে নিতে শুরুও করেছে। আশা করি অবিলম্বে পুলিশ ব্যবস্থা নিয়ে এই সমস্ত ব্যাপারকে ঠান্ডা করবে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ভোটের আগে এলাকা দখলকে কেন্দ্র করে দুপক্ষই মজুত করছে এবং জারি বই প্রকাশ করছে এই ধরনের বিস্ফোরণ অথবা বোমা উদ্ধারে। এটা সম্পূর্ণ বাজে কথা। তৃণমূলের যদি গোষ্ঠীদ্বন্দ্ব থেকে থাকে তাহলে তৃণমূলের ভোটের জন্যই তো করবে, কেন তারা এরকম একটা অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইবে? বরঞ্চ ঘটনাটা উল্টো। দেশে যখন উন্নয়ন আছে, মানুষ যখন শান্তিতে বসবাস করছে, সেই সময় বিজেপি 26-এর ভোটকে কেন্দ্র করে বিগত দিনেও দেখেছিলেন আপনার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার কীভাবে চেষ্টা হয়েছিল। আবারও তারা চেষ্টা করছে ঝাড়খণ্ড থেকে যে দুষ্কৃতকারী এবং বোমা বারুদ নিয়ে এসে মজুত করে সেই বোমা বিস্ফোরণ ঘটিয়ে বা গরমের জন্য সে বিস্ফোরণ হয়ে যাক, তারা কিন্তু চেষ্টা চলেছে একটা অশান্তি তৈরি করা। পুলিশ প্রশাসন সক্রিয় আছে, তারা নিশ্চয়ই ব্যবস্থা নেবে। পাশাপাশি বিজেপির জেলা সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহা বলেন, বীরভূমে বোম বারুদ উদ্ধার হবে, এটাই স্বাভাবিক। সাঁইথিয়ার বিভিন্ন গ্রামে, উত্তর সিজা, দক্ষিণ সিজা, বিগত কয়েকদিন ধরে বোম বারুদ বন্দুক উদ্ধার হচ্ছে। কোথাও বিস্ফোরণ ঘটছে, কোথাও ড্রাম ভর্তি বোমা পাওয়া যাচ্ছে। আজকে কুকুডি গ্রামে যা হয়েছে তো অবাক হওয়ার কিছু নয়। আমরা তো আগেই বলেছি, বারুদের স্তূপের উপরে বীরভূম দাঁড়িয়ে আছে আর বীরভূমের পুলিশ রাজপথে কালেকশন করতে ব্যস্ত আছে। বারবার বলার পরেও যদি কিছু না হয়, তাহলে আমরা আগামী দিনে এটাকে কেন্দ্র করে এনআইএ তদন্তের জন্য হাইকোর্টে যাব। বীরভূমের মানুষ আগামী কালকে সকাল দেখতে পাবে কিনা গ্যারান্টি নাই, কারণ বাড়ির পাশেই বোমা, যে কোনো জায়গায় বোমা আর বন্ধ, আর যে কোনো সময় বিস্ফোরণ হবে। তাই বীরভূমের মানুষকে বলবো, আপনারা জাগুন, না হলে আগামী দিনের সকাল অত্যন্ত ভয়ঙ্কর হবে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। অবৈধ বালি পাচার রোধে জেলা প্রশাসন রাতভর অভিযান চালিয়ে যাচ্ছেন। তথাপি এক শ্রেণীর পাচারকারীরা পুলিশের চোখে ধুলো দিয়ে পাচার অব্যাহত রয়েছে।
পুলিশের গতিবিধি লক্ষ্য রেখে বালি পাচারের সময় এবং রাস্তা পরিবর্তন করে বালি পাচার চলছিল। সেরূপ গোপন সূত্রে খবর পেয়ে ডিএসপি ডিইবি স্বপন কুমার চক্রবর্তী রাতে টহলদারির সময় এবং রাস্তা পরিবর্তন করতেই অবৈধ বালি ভর্তি দুটি ট্রাক্টর সহ 3 ব্যক্তিকে গ্রেপ্তার করে গতকাল বৃহস্পতিবার 15 মে ভোর 5টায়। জানা যায় যে সারা রাতব্যাপী তদারকির সময় 14 নম্বর জাতীয় সড়কের দাতাবাবা গেটের কাছে দুটি শিউরিগামী বালি বোঝাই ট্রাক্টর আটক করা হয়। ঘটনাস্থলে একজন চালক সহ অন্য দুজনকে আটক করা হয়, বাকি আরও দুজন পালিয়ে যায়। পুলিশের জেরায় ধৃতরা সকলে স্বীকার করেছে যে তারা তিলপাড়ার ময়ূরাক্ষী নদী এবং মোহাম্মদবাজারের খয়রাকুড়ির অবৈধ বালিঘাট থেকে নিয়মিত বালি উত্তোলন করে হাটজন বাজারে পাচার তথা বিক্রি করত। তারাই চালান ছাড়াই প্রতিদিন সকালে অবৈধভাবে বালি পরিবহন করত বলে ধৃতদের স্বীকারোক্তি। আটককৃত বালি বোঝাই ট্রাক্টর দুটি সিউড়িতে জেলা শাসকের গাড়ি পার্কিংয়ে রাখা হয়েছে। পাশাপাশি ধৃতদের আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সিউড়ি থানার কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুর থানার অন্তর্গত শেউড়ি বক্রেশ্বর রাস্তার গোয়ালিয়ারা বাস স্ট্যান্ডে বিদ্যুতের দাবিতে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের। এই প্রচণ্ড গরম ও দাবদাহের সময় বিদ্যুৎ দপ্তরের চূড়ান্ত গাফিলতি এবং অপদার্থতা ও অসহযোগিতার জন্য গত 3 দিন ধরে গোয়ালিয়ারা গ্রামে লো ভোল্টেজ এবং বিদ্যুৎহীন হয়ে থাকছে। স্থানীয় বাসিন্দারা বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন জায়গায় জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে তারা বৃহস্পতিবার 15 মে পথ অবরোধ করতে বাধ্য হন। যতক্ষণ পর্যন্ত না বিদ্যুৎ দপ্তরের আধিকারিক এবং প্রশাসনের উচ্চ পর্যায়ের আধিকারিকরা তাদের সাথে আলোচনায় না আসছেন এবং যতক্ষণ তাদের গ্রামে বিদ্যুতের এই সমস্যার সমাধান না হচ্ছে তারা লাগাতার পথ অবরোধ করে যাবেন বলে জানান স্থানীয় বাসিন্দারা। সোমনাথদের রিপোর্ট, বীরভূম RCTV, বক্রেশ্বর। ফিরে এলাম বিরতির পর। অবৈধ বালি পাচার রোধে জেলা প্রশাসন রাতভর অভিযান চালিয়ে যাচ্ছেন। তথাপি এক শ্রেণীর পাচারকারীরা পুলিশের চোখে ধুলো দিয়ে পাচার অব্যাহত রয়েছে। পুলিশের গতিবিধি লক্ষ্য রেখে বালি পাচারের সময় এবং রাস্তা পরিবর্তন করে বালি পাচার চলছিল। বীরভূম জেলার অন্তর্গত মুরারই থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে 4টি অবৈধ বালি বোঝাই ট্রাক্টর ও 4 জন চালককে আটক করে এবং গতকাল বৃহস্পতিবার 15 মে সকালে 4 জন চালককে রামপুরহাট আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা যায় এদের বাড়ি ঝাড়খণ্ডের অনুপডাঙ্গা গ্রামে। এদের নাম প্রশান্ত মাল, খোকন মাল, নজরুল শেখ এবং ছোটন মাল। এদের প্রত্যেকেরই বাড়ি ঝাড়খণ্ডের অনুপডাঙ্গা গ্রামে। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম RCTV, মুরারই। ফিরে এলাম বিরতির পর। সরকারি দূরপাল্লার বাসে পাপোশের মধ্যে লুকিয়ে অভিনব কায়দায় চলছিল গাঁজা পাচার। যদিও শেষ রক্ষা হলো না, পাচারের চেষ্টা ব্যর্থ করল পুলিশ। গত বুধবার 14 মে সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ বাসটিকে দাঁড় করিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের পাশাপাশি 2 জন পাচারকারীকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ 47 কেজি 500 গ্রাম। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায়। জানা যায় সরকারি এই বাসটি শিলিগুড়ি থেকে সিউড়ি আসছিল। সূত্র মারফত খবর পাওয়া যায় ওই বাসে বিপুল পরিমাণ গাঁজা বহন করে নিয়ে আসা হচ্ছে। সেই মতো এদিন পুলিশ আধিকারিক গোবিন্দ শিকদার ও আইসি সুকমল ঘোষ পুলিশ কর্মীদের নিয়ে রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়কের প্রতাপপুর মোড়ের কাছে বাসটির জন্য অপেক্ষা করতে থাকেন। নির্দিষ্ট খবর থাকায় বাসটি আসতেই দাঁড় করায় পুলিশ। এরপরই বাসে উঠে তল্লাশি অভিযান শুরু করে। বাসটির পেছনের দিকে পাপোশের বান্ডিল নিয়ে 2 জন বসেছিল। সন্দেহ হয় বান্ডিল খুলতেই পুলিশের চোখ কপালে ওঠার জোগাড়। তারা দেখেন পাপোশের মাঝে মাঝে গাঁজা সাজানো রয়েছে। এরপরই পুলিশ 2 জনকে গ্রেপ্তার করে। এক পুলিশ অফিসার জানান বাসে কেউ যাতে সন্দেহ না করে তার জন্য পাচারকারীরা 50 কেজি গাঁজা পাপোশের বান্ডিলের ভিতর ভরেছিল। পুলিশ জানিয়েছে ধৃতরা হলো সৌরভ কুমার দাস, বাড়ি নকশালবাড়ি থানা এলাকায়। অপরজন রামপুরহাটের বকটুই গ্রামের ইসমাইল মোহাম্মদ। ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত বাকিদেরও সন্ধান করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার 15 মে ধৃতদের সিউড়ি আদালতে তোলা হয়। এদিন সিউড়ি আদালতের বিচারক 5 দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশের এক অফিসার বলেন রামপুরহাটে এত পরিমাণ গাঁজা নিয়ে আসা হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে পাওয়া গিয়েছে। শুধু দূরপাল্লার বাসে নয়, ট্রাক বা গাড়িতে করেও ওই রাস্তায় মাদক পাচার হয়েছে। আগে গণপরিবহন কিংবা যাত্রীবাহী বাস ব্যবহার করা হতো না, কিন্তু পুলিশের চোখে ধুলো দিতে মাদক কারবারিরা এখন সরকারি বাসগুলিকে পাচারের মাধ্যম হিসেবে ব্যবহার করতে শুরু করেছে। এদিন সিউড়ি আদালতের সরকারি আইনজীবী তপন গোস্বামী জানান, আজকে মাননীয় ADJ 1 কোর্ট সিউড়ি স্পেশাল NDPS কোর্টে 2 জন আসামিকে তোলা হয়। একজনের নাম হচ্ছে সৌরভ কুমার, যার বাড়ি হচ্ছে শিলিগুড়ি দার্জিলিং, আর একজন ইসমাইল, যার বাড়ি হচ্ছে বকটই আন্ডার PS রামপুরহাট। ঘটনা হচ্ছে গতকাল 14/5/2025 তারিখ বৈকাল 4:30টার সময় নর্থ বেঙ্গল গাড়ি থেকে NBSTতে গাড়িতে করে আসছিল ওই গাঁজাগুলোকে নিয়ে, যার নাম হচ্ছে সৌরভ কুমার।
এবার ঘটনাচক্রে পুলিশের কাছে সোর্স ইনফরমেশন ছিল, সে মোতাবেক রামপুরহাটে মালগুলো নামানোর পর টোটোতে করে চাপিয়ে ওই ইসমাইল বলে ছেলেটা, মোহাম্মদ ইসমাইল, ও পাচার করার জন্য ওগুলো নিয়ে যাচ্ছিল। সে মতো অবস্থায় ওগুলো ধরা পড়ে। প্রায় পরিমাণ 47 কেজি 500। সমস্ত মালগুলো আসছিল শিলিগুড়ি থেকে এবং রামপুরহাটে সেল করতে এগুলো। হ্যাঁ, রামপুরহাটে ধরা পড়েছে। আজকে কোর্টে প্রোডাকশন হয়েছিল, প্রডিউস হওয়ার পর 7 ডেজ পিসি চেয়েছিল পুলিশ অফিসার, 5 দিনে পিসি অ্যালাউ হয়েছে। দুজনে স্পেশাল পাবলিক প্রসিকিউটর তপন গোস্বামী, এনডিপিএস কোর্ট। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। ফিরে এলাম বিরতি। প্রাথমিক বিদ্যালয় সমূহে গরমে ছুটি বাড়ানোর বিরুদ্ধে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে রাজ্য জুড়ে গতকাল 15ই মে বৃহস্পতিবার প্রতিবাদ দিবস পালনের কর্মসূচি গ্রহণ করা হয়। তারই অঙ্গ হিসাবে বীরভূম জেলার সদর শহর সিউড়ির মধ্যেও পথসভা এবং জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের নিকট 4 দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। পথসভায় বক্তব্য রাখেন সংগঠনের পক্ষে নিতাই অঙ্কুর, বদি কিস্কু, ইমাজউদ্দিন শেখ, ফরিদা ইয়াসমিন প্রমুখ। সংগঠনের জেলা সম্পাদিকা ফরিদা ইয়াসমিন বলেন, গরমের ছুটি বাড়ানোর বিরুদ্ধে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি রাজ্য জুড়ে এদিন প্রতিবাদ দিবস পালন করছে, তারই অঙ্গ হিসাবে এই কর্মসূচি। তিনি আরও বলেন, এবছর 2 দফায় 1 মাস গ্রীষ্মের ছুটি দেওয়া হয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো যে 16 থেকে 30 এপ্রিল প্রথম পর্বের মূল্যায়ন গ্রহণ করা হয়েছে। এরপর ছুটি পড়ে যাওয়ায় দ্বিতীয় পর্বের পাঠ শুরু হবে ছুটির পর। ফলে একদিকে শিশুদের যেমন পাঠবিহীন কাটছে, অন্যদিকে ঠিক তেমনই শিক্ষকরা রয়েছেন সিলেবাস শেষ করানোর চিন্তায়। করোনার পর থেকে প্রতি বছর গরমের অজুহাতে দীর্ঘ প্রায় 1.5 মাস করে বিদ্যালয় ছুটি রাখার মতো এবছর ছুটি না দেওয়া এবং গরমের দিনগুলিতে সকালে পঠন পাঠন চালু রাখার বন্দোবস্ত সহ সুনির্দিষ্ট কয়েকটি দাবি তুলে সমিতির পক্ষ থেকে তুলে ধরা হয়। এদিন সংগঠনের জেলা সম্পাদিকা ফরিদা ইয়াসমিন জানান, অবশ্য শেষের দিকে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির দাবিতেই মডেল অ্যাক্টিভিটি টাস্ক কয়েকবার দেওয়া হয়। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির আন্দোলনের চাপেই রাজ্য সরকার স্কুলে পঠন পাঠন চালু করতে বাধ্য হয়। এই যে 2 বছর স্কুল বন্ধ থাকলো, সেই 2 বছরে বাচ্চারা পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলে। আমার পূর্ববর্তী বক্তাও বললেন, আপনারা শুন। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। ফিরে এলাম বিরতির পর। সিউড়িতে আক্রান্ত কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার। সিউড়ি বাসস্ট্যান্ড চত্বরে কর্তব্যরত ট্রাফিকের সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগ উঠল এক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে, যার নাম হেমন্ত মণ্ডল। অভিযোগ, গত 2 দিন আগে হেলমেট না পরার কারণে শিক্ষককে ফাইন করা হয়। আজ শুক্রবার 16 মে সিউড়ি বাসস্ট্যান্ড চত্বরে ওই সিভিক ভলান্টিয়ারকে পেয়ে অশ্লীল ভাষায় গালাগালি করে এবং পরবর্তী ক্ষেত্রে তাকে বেধড়ক মারধর করে। গলায় আজড়ানোর দাগও দেখা যায় সিভিক ভলান্টিয়ারের। ইতিমধ্যে সিউড়ি থানার পুলিশ আটক করেছে অভিযুক্ত শিক্ষক হেমন্ত মণ্ডলকে। এদিন আক্রান্ত সিভিক ভলান্টিয়ার কৃষ্ণগোপাল মণ্ডল জানান, এসে যাচ্ছে তাই গালাগাল করছিল, মা বোন তুলে এক ভদ্রলোক বলছে আমি মাস্টার। কদিন আগে ওর গাড়ি ফাইন হয়েছিল। হ্যাঁ, কদিন আগে হয়েছে। এসে আমাদেরকে যাচ্ছে তাই গালাগাল করছিল। তারপরে গালাগাল করতে করতে ধাক্কা মারে 2 বার 3 বার। তারপরে হাত চালাইতে লাগে, আমার এখানটা ছিঁড়ে দেয়, ঘড়ি ছেড়ে দেয়, আমার মোবাইল কেড়ে নেয়। তারপর আমাকে বুকে লেথিন দেয়, পায়ে লেথি দেয়, আমি পড়ে যাই। বাস স্ট্যান্ডে, সিউড়ি বাস স্ট্যান্ডে। কদিন আগে ওর গাড়ি নাকি ফাইন হয়েছিল, সেটা এসে তোদেরকে মারবো যাচ্ছে তাই গালাগাল করছিল। যে ভাষাটা আমি বলতে পারবো না। উনি বললেন যে আমি পরে বললে যে আমি মাস্টার, তাই বলছি। না, ওসব কিছু বলেন না। আমি মেডিকেল করিয়ে এলাম। হ্যাঁ, আমি এখন হসপিটালে গেছিলাম, মেডিকেল করিয়ে। কৃষ্ণগোপাল মণ্ডল। বর্তমানে সিউড়ি ট্রাফিকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। ফিরে এলাম বিরতির পর। 3 মহকুমা শহরে ভোটে হেরে যায়, লজ্জা লাগে। আশা করি এইবার আর হবে না।
গতকাল বৃহস্পতিবার 15 মে সংবাদ মাধ্যমের কাছে এসে এমনই মন্তব্য করলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ঘটনা হলো গত লোকসভা এবং বিধানসভা ভোটে সিউড়ি, রামপুরহাট ও বোলপুর শহরে ভোটের নিরিখে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস, আর সেই নিয়ে এবার আক্ষেপের সুর শোনা গেল অনুব্রত মণ্ডলের গলায়। পাশাপাশি তিনি আগামী 25, 26 ও 27 মে 3 মহকুমা শহরে মিছিল করবেন। তারই প্রস্তুতি হিসাবে তিনি সিউড়ি মহকুমা এলাকায় সমস্ত নেতাদের নিয়ে রবীন্দ্র সদনে একটি বৈঠক করেন। সেখানেই 27 তারিখ সিউড়িতে যে মিছিল হবে তার প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। এছাড়াও সাংগঠনিক আলোচনাও করেন। অন্যদিকে কেন এই মিছিল সেই নিয়ে স্পষ্টভাবে কিছু বলেননি। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সেনাবাহিনীরা এত ভালো কাজ করলো, তার জন্য এই মিছিল হতে পারে। এদিন তিনি আরও জানান, ডিভিশনের মিছিল আছে, এটা রামপুরহাট হবে 25 তারিখে, বোলপুর হবে 26 তারিখে, 27 তারিখ হবে সাব ডিভিশনের মিছিল। এবং 1.5 লাখ বলেছি, 2 লাখ লোক হবে। মানুষ আসছে, আমাকে দেখে কেন আসছে? মমতা ব্যানার্জি কিসের অনেক দিন হয় না। বিকাশ দা বক্তব্য হচ্ছে, মলয় মুখার্জির বক্তব্য, একটা বড় সংগঠনের মিছিল হোক, শান্তির মিছিল। ভোট ছাড়াও তো শান্তির মিছিল হয়, উন্নয়নের মিছিল হয়, সম্পদের মিছিল হয়। সেনারা এত বড় কাজ করলো, এত যুদ্ধ করলো, সেনাদের জন্য হতে পারে। সমস্ত ব্লক সভাপতিকে দেখা গেল সিউড়ি 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি উপস্থিত নেই। সিউড়ি 2 নম্বর ব্লকের ব্লক কোন চ্যানেল? আগে তো বলা মিছিলে কি আপনি নিশ্চয়ই দলের মিছিল হবে, থাকুন, সবাই থাকুন, আমি থাকবো, বিকাশ থাকবে, মলয় মুখার্জি থাকবে, গগন তো তোমার একটা ভালো পদ আছে, জানেন কি পদ বলুন, জানেন? শিক্ষাবন্ধু, জেলা প্রেসিডেন্ট, রাজ্য সভাপতি। বক্তব্যের শুরুতেই বললেন বিকাশদা 4-4 জেলা পরিষদের সভাপতি হিসেবে পুরস্কার এনেছেন। সেই সময় বিকাশদা বললেন আপনি মেন্টর ছিলেন। আমি কোনোদিন মেন্টর ছিলাম না, বিনা মেন্টারই ও নিয়ে এসছে। মেন্টার মানে আমি তো কোনো মেন্টার ছিলাম না, অফিসিয়াল বিনা মেন্টারই নিয়ে এসছে। সিউড়ি মহকুমার মধ্যে সিউড়িতে মিছিল হচ্ছে, না না, দুর্গাজপুরটা আলাদা গুরুত্ব নেই। দুর্গাজপুরে একটা মলয় মুখার্জি বললো 4 তারিখে ফাঁকা আছে, ওখানকার ব্লক প্রেসিডেন্ট বললো ওটা একটা মিছিল করলে মলয় বললো হ্যাঁ করে দেবো। মলয় আমাকে ফোন করে যাবে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।